नर्मदावै नमः प्रातः नर्मदावै नमः निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कलनिनादिनी कौमारी स्वरूपे देवी रेवा देवी नमस्ते মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে পাঠ শুরু করব। আজকের পাঠ করছি শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা সংকট নর্মদা থেকে। পার্ট 21 অবধি আপলোড হয়েছিল, তারপর অনেকদিন পার্ট আপলোড হয়নি। আজকের এই ভিডিও পার্ট 22। এর আগের পার্টে আমরা শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীজির কথা শুনেছি। আজকে তারপর থেকে পাঠ করব। বলছেন তিনি যে নর্মদার বর্ণনা আছে রামায়ণের উত্তরকাণ্ডে। বিন্ধ্যগিরির সুউচ্চ পার্শ্ব থেকে ঝরে পড়েছে এক রমণীয় প্রপাত। শীতল চার জলরাশি, স্ফটিক স্বচ্ছ সে জলধারার বর্ণরূপ। প্রপাতের নিনাদ যেন পর্বতের অট্টহাস্য, আর তার তেজদীপ্ত অগণিত জলস্রোতে গিরি যেন লৌল জিহ্বা অনন্ত নাগের শোভা ধারণ করেছে। এই পুণ্যতমা নর্মদার তীরে রাবণ তার অনুচরবৃন্দ সহ এসেছেন শিব পূজা করতে। অদূরেই বড় নারীদের সঙ্গে নর্মদা সলিলে জলক্রিয়া করতে এসেছেন হৈহপতি, মাহিষ্মতিরাজ, কার্তবীর্যার্জুন। অনার্য রাবণের সঙ্গে তাঁর শত্রুতা। দত্তাত্রেয় মুনির বরে তিনি সহস্রবাহু, আর তার শক্তির তুলনায় দশানন রাবণকে তিনি গ্রাহ্যই করেন না। নর্মদার উত্তর তীর জুড়ে তার বিরাট রাজ্য। মনস্থ করলেন যে রাবণের পূজায় তিনি ব্যাঘাত ঘটাবেন। তো নর্মদার প্রপাত মুখে তিনি তার সহস্র বাহু বিস্তার করলেন। নর্মদার ক্ষিপ্র গতি রুদ্ধ হল। প্রপাত স্রোত সহস্র বাহু দ্বারা বাধা প্রাপ্ত হয়ে সহস্রটি বিভিন্ন ক্ষীণ ধারাতে প্রবাহিত হতে লাগল। রুদ্ধপথ নদী বিরুদ্ধ দিকে প্রবাহিত হতে লাগল। জল বাড়তে লাগলো সাগরোচ্ছ্বাসের মতন, আর প্লাবিত হলো কুল, বিঘ্ন হলো রাবণের পূজাতে। রাবণ যুদ্ধ করলেন কার্তবীর্যার্জুনের সঙ্গে। 10 মুণ্ড রাবণ রাজের 20টা হাত, কার্তবীর্যার্জুনের একটাই মাথা, কিন্তু 1000টা বাহু। রাবণের 20টা হাতকে অশক্ত করতে কার্তবীর্যার্জুনের খুব একটা অসুবিধে হলো না, আর তারপর সহস্র হাতে রাবণকে জড়িয়ে ধরে বন্দি করে নিয়ে এলেন রাজধানীতে। পরে অবশ্য মহর্ষি পুলস্ত্যের অনুরোধে রাবণকে তিনি ছেড়েও দিলেন। তবে ত্রিভুবনজয়ী রাক্ষসরাজ রাবণের এই হলো প্রথম পরাজয়। মান্দালা থেকে মাইল 3 দূরে নর্মদার অপূর্ব একটা সুন্দর প্রপাত আছে। নদীর বিস্তৃত বুকের মাঝখানে পর্বতমালার আড়াল। পর্বতমালার একদিকে আছড়ে পড়ছে জলপ্রপাত, তারপর পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে গা বেয়ে ছোট বড় ক্ষীণ নানান ধারায় ঝর্ণা হয়ে ঝরে পড়ছে। আবার সবকটা ধারা এক হয়ে চলেছে পশ্চিমাভিমুখী হয়ে। এই ধারার নামই সহস্রধারা। পাঠ করতে করতে একটা কথা মনে পড়ল। কি বলছেন এখানে তিনি? যে পর্বতমালার একদিকে আছড়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে, তারপর পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে গা বেয়ে ছোটো বড়ো নানা রকম ক্ষীণ ধারায় ঝর্ণা হয়ে ঝরে পড়ছে, আবার সবকটা ধারা এক হয়ে যাচ্ছে। এটা পাঠ করতে করতে মনে হলো যে আমরা পরম পিতার থেকেই আসি এখানে। নিজেদের নানান রকম কাজকর্ম যার যা আছে সেগুলো সব সমাপ্ত করে আমাদের এই জার্নি যখন শেষ হয়, তখন আমরা আবার তার কাছে ফিরে যাই। দিনের শেষে সবাই আমরা এমনি জাগতিক দিকে দেখতে গেলেও কাজকর্ম সমাপ্ত করে আমরা সবাই কিন্তু ঘরেই ফিরি। বলছেন তিনি, রামায়ণ বর্ণিত বহু ধারাময়ী নর্মদা প্রপাত এই কি সহস্রধারা? কার্তবীর্যার্জুন যে সহস্র হাতে নর্মদার গতিরোধ করেছিলেন তাকে এইখানে? অনেকের ধারণা যে পৌরাণিক কালের মাহিষ্মতি নগরী ছিল এই মান্দালাতেই। ওই সহস্রধারার কাছেই কার্তবীর্যার্জুন রাবণকে পরাজিত করেছিলেন, আর অনেক পণ্ডিত আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। তো তাদের মধ্যে কেউ বলছেন ইন্দোর রাজ্যের নর্মদা তীরবর্তী মহেশ্বর শহরই মাহিষ্মতি।
অনেকে আবার বলছেন নিমাড় জেলায় নর্মদা কাবেরী সঙ্গমের মাঝখানে ওঙ্কার মান্ধাতা দ্বীপই মাহিষ্মতি নগরীর ভিত্তি। তো সহস্রধারা তো দেখে এসেছি, এমন মনোমুগ্ধকর প্রপাত দৃশ্য সহজে ভোলবার নয়। মনে হয় যে নদীবক্ষে প্রপাতের এমনই আশ্চর্য সৃষ্টি আর কোথাও বোধ করিনি। কিন্তু মাহিষ্মতি দেখিনি, সেই ত্রেতাযুগের কোনো চিহ্নই কোথাও নেই। সে রামও নেই, সে অযোধ্যাও নেই, কিন্তু মাহিষ্মতি কোথাও নেই। না মান্দালায়, না মহেশ্বরে, না ওঙ্কারেশ্বরে। পুরাণের কোনো স্মৃতি প্রতীক না থাক, ইতিহাসের এক আশ্চর্য নিদর্শন আছে মান্দালাতে। ভারতের এক মহাপ্রাচীন আদিবাসী জাতির আশ্চর্য ইতিহাস। সেই জাতির নাম গৌড়। মান্দালার ঐতিহাসিক নিদর্শন গৌড় শাসকদের বিশাল দুর্গের ধ্বংসাবশেষ। কাঁচের শাসিতে খুটখুট শব্দ, ঘুম ভাঙাবার অতি ভদ্র আবেদন। চমকে জেগে উঠলাম। কোথায় শুয়ে ঘুমোচ্ছিলাম? কার আশ্রমে? কোন আস্তানায়? পাশের বাথরুমের সুইচটা নেভাতে ভুলে গেছিলাম। আলোটা সারা রাত জ্বলেছে, সেই আলোর রেখা তো এই ঘরেও আসছে। ভালো করে চোখ মেলার পরে দেখছি আর ভ্রম নেই, শুয়ে আছি রেস্ট হাউসের খাটে, ডানলপিলোর সেই শয্যাতে, রাজশয্যায়। মনে পড়লো মাঝরাতে শীতের অত্যাচারে প্রায় ঘুম ভেঙে গিয়েছিল কবার আর কি। কম্বল মুড়ি দিয়েও বাঘ মানেনি। তন্দ্রার মধ্যে ঠকঠক করে কেঁপেছি। খাটে লোহার রডটায় হাত পড়লো, সে কনকন করে উঠলো আঙুল, যেন গুঁড়ো বরফের মধ্যে আঙুলগুলো ঢুকেছে। আর খালি মাটিতে এক টুকরো চাদর বিছিয়ে বা ভুসির বস্তায় হেলান দিয়ে আগের করাত কাটিয়েছি, কিন্তু এত শীত তো লাগেনি। হাতড়ে হাতড়ে ঘরে সুইচটা টিপলাম, কারণ এটা বুঝতে দেরি হলো না যে ওখানে আগুন ছিল আর এখানে ইলেকট্রিক। অগ্নিকুণ্ড উত্তাপ দিত, আর সেই উত্তাপ গায়ে মাখিয়ে নিয়ে অত শীতেও আরামে ঘুমোতাম। এখানে তো শুধু আলো, কাঁচের কোটরের মধ্যে পোড়া উজ্জ্বল আলো। এই আলোর দীপ্তি আছে, তাপ তো নেই, প্রখরতা আছে, আদর নেই। দরজায় কাঁচের শাঁসিতে আবার খুটখুট। তা আমি বললাম কন? শাঁসি ভেদ করে চাপা উত্তর এলো, রিক্সা আগে সাপ। গড়িতে দেখি 7:30 বাজে। এত বেলা হয়েছে বুঝতেই পারিনি। হেঁকে বললাম থোড়া সাবুর। সারাদিনের মতন প্রস্তুত হতে মিনিট 10 আর তারপর কাঁচের দরজা খুললাম, পর্দা সরালাম। আশা করেছিলাম যে প্রভাত সূর্যের উজ্জ্বল আলোর মুখোমুখি হবে, কিন্তু কোথায় সূর্য, কোথায় আলো। দিগন্ত ঘন কুয়াশায় আবৃত হয়ে আছে। এত কুয়াশা যে 10 হাত দূরে দৃষ্টি পৌঁছচ্ছে না। রেস্ট হাউসের সামনের বাগিচায় ইউক্যালিপটাস গাছের গুঁড়িগুলো মাত্র অস্পষ্ট দেখা যাচ্ছে, আর তারপরে পাঁচিল আর গেটের যে কোথায় তার কোনো নিশানা নেই। ঠাহর করতে পারছি নিতান্ত সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে একটা লোক, রেস্ট হাউসের খানসামা। ব্রেকফাস্ট নিয়ে হাজির। ঘরে ঢুকে সন্তর্পণে টেবিলে প্রাতরাশ সাজিয়ে দিল। বলল যে আপনি যে কাল যে রিক্সাওয়ালাকে হুকুম দিয়েছিলেন সে আজ আঁধিয়ার থাকতে হাজির। আঁধিয়ার? আমার উঠতে বড় দেরি হয়ে গেছে। কটা থেকে এসে বসে আছে? তো যটার সময় আসুক না কেন, এখনও তো আঁধিয়ারই চলছে। বেলা 10টার আগে কুয়াশা কাটবে বলে মনে হচ্ছে না। ওকে ঘুরে আসতে বলবো সব? মান্দালা আমার প্রতি সত্যিই অপ্রসন্ন। সেই অপ্রসন্নতার পরিচয় পেয়েছি কাল সন্ধেবেলা। আজ সকালে দিগন্ত জোড়া নিবিড় ধূসরতায় সেই অপ্রসন্নতারই প্রকাশ রয়েছে। মান্দালা বোধহয় আমাকে চায় না, তাই তার ছায়ার গুণ্ঠনে মুখ ঢেকে সে বসে আছে। আমি বললাম না না, খাড়া থাক রিক্সা, আমি এক্ষুনি বেরোবো। বেলা 8টার মধ্যেই, অন্ধকারের মধ্যেই রিক্সা ঝাঁপ দিল। বেলা 8টাতে রিক্সাওয়ালা ভেবেছিল যে কোনো বড় সাহেবের বাংলোতে আমি ভেট করতে যাব। তো যখন বললাম যে চলো রাজঘাট, তখন সে কিছুটা যেন আশ্চর্যই হলো। পুরনো শহরের দিকে সে চলল। মান্দালা শহরের তিন দিকেই নর্মদা। দেবগাঁও থেকে মান্দালা পর্যন্ত নর্মদা দক্ষিণগামিনী, আর মান্দালা ছাড়িয়ে একটু এগিয়েই নর্মদার মুখ ঘুরেছে। ক্রমে নদী উত্তরমুখী হয়েছে জব্বলপুরের উদ্দেশ্যে। আর মান্দালা নদী তীরে কোনো জায়গায় দাঁড়ালে নর্মদা এই অর্ধবৃত্তাকার গতিটা চোখে পড়ে। কুয়াশার আড়ালে মান্দালা ঘুমোচ্ছে। পুরনো শহরের সরু সরু রাস্তা, দুধারে কাঁচা পাকা একতলা বাড়ি, দোকান বাজার সব। একটা দোকানও খোলেনি। পথে লোক নেই বললেই চলে। কচিত পিতলের কলসি মাথায় স্ত্রীলোকদের ছায়া মূর্তি, চোখেতে চোখে পড়তেই ছায়া মিলিয়ে যাচ্ছে। মান্দালায় রাজঘাটের নামটাই শুধু জানি। তো সেই গন্তব্যের কথাই রিক্সাওয়ালাকে বলেছি, কিন্তু কোন পথ দিয়ে সে যে নিয়ে চলেছে তার তো কোনো দিশা পাচ্ছি না। কুয়াশার মধ্যে একটা সাইনবোর্ডও পড়বার উপায় নেই।
মনে হলো যে একটা গভীর পরীক্ষা বুঝি কোথায় পার হলাম। আর তারপরেই রিক্সাওয়ালা থামলো। বিরাট এক প্রাচীরের ধ্বংসাবশেষ, অন্তত 15-20 হাত চওড়া। উচ্চতা কতটা ছিল, দুধারে বিস্তৃত কত দূর ছিল, তা এখন বোঝার উপায় নেই। বিরাট বিরাট সেই লতা পাতার মানে লাল পাথরের সেই চাঙড় আর কি। গাছপালাও আছে, আবার এদিকে বলছেন যে লাল পাথরের চাঙড় দিয়ে, বিরাট বিরাট লাল পাথরের চাঙড় দিয়ে তৈরি হয়েছে জায়গাটা। তো এখন ভেঙে পড়েছে, কোথাও কোথাও মাটির ঢিবির সঙ্গে মিশে গেছে। তো মাটিতে মিশিয়ে যাওয়া একাংশের ওপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তায় চলেছে নর্মদা তীর অবধি। তো গড়হা মান্দালার গৌড় রাজবংশের প্রাসাদ দুর্গের মধ্যেই প্রবেশ করেছে। এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে পায়ে হেঁটে গাড়িটাকে নদীর ধার পর্যন্ত টেনে নিয়ে চলেছে রিক্সাওয়ালা। ডান পাশে রাজরাজেশ্বরীর মন্দির, সামনে রাজঘাট, বাঁ দিকে বিধ্বস্ত প্রাচীরের পাশে বিশাল উঁচু এক গম্বুজ। কালের হাতে দুর্গও বিধ্বস্ত হয়েছে। তার পাথর ভেঙে নিয়ে পরবর্তীকালের মান্দালাবাসীরা ঘর বাড়ি তৈরি করেছে। কন্ট্রাক্টররা মাটি ভরাট করে নতুন শহরের রাস্তাও বানিয়েছে। কুয়াশার আবরণে শিরনা নদীর মতনই শেষ চিহ্ন এই একলা গম্বুজ শুধু দাঁড়িয়ে আছে। যে যুগে এই গম্বুজ নির্মিত হয়েছিল, এর মাথায় রাজডঙ্কা বেজেছিল, তার ঐশ্বর্যের চিহ্ন মাত্র নেই। গম্বুজের পাদদেশে শুধু নীল এনামেলের একটা প্ল্যাকার্ড লাগিয়ে রেখে এই যুগ তার ঐতিহাসিক কর্তব্য পূরণ করেছে। লর্ড কার্জনের আইন অনুযায়ী পুরাকীর্তি সংরক্ষণের একটা নোটিশ, অক্ষরগুলো তার মুছে এসেছে। আর তো কোনো ঐতিহাসিক পরিচয়পত্র নেই। নদীর ওপারে গ্রাম, আর তার পারে অরণ্য, কিছুই দেখা যায় না। সাদা কুয়াশায় সব ঢাকা, শুধু দিগন্তে অরণ্যের ঝাপসা রেখা। ওপারে সেই রেখা বাঁ দিকে একটু ফাঁক রয়েছে। আভাসে ধারণা হচ্ছে যে ওইখানেই বুঝি বাঞ্জার নদীর সঙ্গম রয়েছে। ওপারে আরও পূর্বে মাইল 10 দূরে রামনগর। তো রামনগর গড়হা মান্দালা রাজবংশের আর এক রাজধানীর ধ্বংসাবশেষ। এই সমস্ত বিশাল রাজধানী, কঠিন দুর্গ, প্রচণ্ড প্রাচীর আর আকাশচম্বী গম্বুজ যারা বানিয়েছিল তারা কিন্তু গোড় ওই যারা বস্তারের অরণ্যের মধ্যে অসভ্য অর্থলগ্ন সে জান্তব জীবনযাপন করে। মুন্ডারণ্যে যারা মহারণ্যের কথা বলছেন এখানে তিনি, যারা বাঘের সঙ্গে লড়াই করে, কাঠ কাটে, সে বিদেশি শাসন এবং সামন্ততান্ত্রিক শোষণ শেষ হওয়ার আগে পর্যন্ত যাদের মেয়েরা এক ফালি বুকের বসন সংগ্রহ করতে পারেনি, তারা, হ্যাঁ, তাদেরই পূর্বপুরুষ। আশ্চর্য হওয়ার কিছু নেই। এদেশ যে ভারতবর্ষ, এমনি সাংস্কৃতিক বিকাশ ভারতবর্ষের মধ্যেই সম্ভবকর। সংস্কৃতি সমন্বয়ের বিচিত্রতম উদারতম ক্ষেত্র কিন্তু এই ভারতবর্ষ। ভারতবর্ষের মঙ্গল ঘটের পুণ্য সলিলে স্নান করে কত অসভ্য যে সভ্য হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। গৌড় রাজা হতে পারে না? সেই আদিম জাতির এক শাখা আজও বস্তারের অরণ্যে মরিয়া সেই হয়ে পড়ে আছে একদম। তাঁদেরই কিন্তু একটা শাখা সেই মধ্যপ্রদেশের 4টি যে দীর্ঘস্থায়ী রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। ভাবতে আশ্চর্য লাগে না? বলছেন তিনি যে এরা কিন্তু ওইখানেই ওইভাবে লড়াই করে এই আদিম জাতিগুলোর একটা শাখা আজও কিন্তু বস্তারের অরণ্যে মরিয়া হয়ে পড়ে রয়েছে। তারাই কিন্তু সেই মধ্যপ্রদেশের 4টি যে দীর্ঘস্থায়ী রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল তারই একটা শাখা। তো এটা ভাবতে কিন্তু আশ্চর্যই লাগে আজকে আমাদের। মধ্যপ্রদেশে সে অনার্য অধিবাসীদের প্রধানত 2 ভাগে ভাগ করা চলে, মুন্ডা এবং দ্রাবিড়। মধ্যপ্রদেশে দ্রাবিড় জাতির প্রধান শাখা হচ্ছে গৌড়। মধ্যপ্রদেশেরই যে দ্রাবিড় জাতি ছিল তাদের প্রধান শাখা হচ্ছে গৌড়। গৌড়রা নিজেদেরকে গৌড় বলে না, এই নামটা পরবর্তীকালে হিন্দুদের দেওয়া। গৌড়দের নিজেদের আদি নাম হচ্ছে কৈতুর বা কই। গৌড়ের মূল খণ্ড বা খোঁড সেটি একটি তেলেগু শব্দ যার অর্থ হচ্ছে পাহাড়। গৌড় যে অরণ্যের মধ্যে থাকে, যে তারা অরণ্যাচারী বা আদিম পাহাড়ি জাতি, তাতে তো কোনো সন্দেহ নেই। তাদের আদি বাসভূমি ছিল বস্তারের দক্ষিণে তেলেগু অঞ্চলে, অন্ধ্র রাজ্যের পূর্বাঞ্চলে, পূর্বঘাট পাহাড়ের
তারা এক আদিম পাহাড়ি জাতি, আর মধ্যপ্রদেশের আদিম অধিবাসী তারা নয়। তো খ্রিস্টীয় দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে গৌড়রা দলে দলে বস্তার এবং চান্দারের মধ্যে দিয়ে মধ্যপ্রদেশে প্রবেশ করে। তো ছত্তিশগড় অঞ্চলে তারা প্রাচীনতম মুন্ডা আদিম অধিবাসীদের পর্যুদস্তও করে। তারপর তারা আঘাত হানে স্থানীয় হিন্দু রাজ্যগুলোর ওপরে। উত্তর ভারতে মুসলমান রাজত্ব পাকা হয়েছে। হিন্দু রাজপুত শক্তির খুব দুর্বল অবস্থা। তো এই সময় চান্দা, খেরলা, দেবগড় এবং মান্দালায় যে সমস্ত গৌড় রাজ্য জন্ম নেয় তারা পূর্ব প্রতিষ্ঠিত সমস্ত হিন্দু রাজ্যগুলোকে বিনষ্ট করেই সৃষ্ট হয়। তো মধ্যপ্রদেশের সভ্যতা সংস্কৃতির সম্পর্কে এসে সেই আদিম গৌড়রা কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সংস্কৃতিতে এবং শক্তি সম্পদে মহাবলীয়ান হয়ে উঠেছিল। হিন্দু ধর্মের আচার পদ্ধতি এবং উন্নততর জীবনযাত্রা সহজেই তারা রপ্ত করেছিল। তো এই সংস্কৃতির সমন্বয়ে বলীয়ান হয়েই তারা রাজ্য স্থাপন এবং রাজ্য পরিচালনা করেছিল। রাজশক্তি নিদর্শন স্বরূপ এক বীর্যবান স্থাপত্যের সৃষ্টিও করেছিল। মধ্যপ্রদেশের সবচেয়ে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ গৌড় রাজবংশ গরখা মান্দালা বংশ। জব্বলপুর, মান্দালা, রামনগরের তাদের রাজধানী ছিল। রাজা মদন সিংহ ঐতিহাসিক পুরুষ, আর জব্বলপুরের মদন মোহনটা কিন্তু তার নামেই। তার চতুর্দশ পুরুষ পরে সংগ্রাম সিংহ এই বংশের প্রধান খ্যাতিমান রাজা। কলচুরি রাজত্বের শ্মশানের ওপরে গরহা মান্দালা গৌড় রাজবংশ প্রতিষ্ঠিত হল। সংগ্রাম সিংহ 1480 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করলেন। আর তিনি মদন মহলের সংস্কার করেন এবং মান্দালা দুর্গের প্রতিষ্ঠা করেন। মান্দালা দুর্গ সমেত তিনি তাঁর রাজ্যে সবসুদ্ধ 52টি গড়ের প্রতিষ্ঠা করেন। তিনি বহু মঠ, মন্দির, অট্টালিকাও নির্মাণ করেছেন। বহু গ্রাম ও জনপদ সৃষ্টি করেছেন। গৌড় প্রজাদের এই সব গ্রামে বসতি স্থাপন করতে উৎসাহিতও করেছেন। সংগ্রাম সিংহ নিষ্ঠাবান হিন্দু ছিলেন, আর শিব ছিলেন তাঁদের প্রধান উপাস্য দেবতা। সংগ্রাম সিংহের পুত্রবধূ ভারত ইতিহাসের বীরাঙ্গনা রানী দুর্গাবতী। তিনি অল্প বয়সে বিধবা হন এবং বালক পুত্র বীর নারায়ণের অভিভাবক রূপে অমিত কৌশলে গন্ডোয়ানা রাজ্য পরিচালনা করেন। মোগল সম্রাট আকবর রানী দুর্গাবতীর কাছে বশ্যতামূলক সন্ধি শর্ত পাঠান। তো দুর্গাবতী ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছেন। তো তখন আকবরের নির্দেশে আসফ খাঁর অধীনে মুঘল সৈন্য গন্ডোয়ানা আক্রমণ করে। রানী দুর্গাবতী ও পুত্র বীর নারায়ণ রণক্ষেত্রে প্রাণ বিসর্জন করেন। আর সেই বিখ্যাত গৌড় রাজবংশের শেষ ঐতিহাসিক নিদর্শন এই পরিত্যক্ত অর্ধভগ্ন গম্বুজ মান্দালাতে, নর্মদা তীরে কুয়াশায় ঢাকা গম্বুজ, কুয়াশায় ঢাকা ইতিহাস। দিল্লীশ্বরকে শুধু দিল্লীশ্বর থাকলেই চলবে না, জগদীশ্বরও হতে হবে, এই সংকল্প ছিল মুঘল সম্রাট আকবরের। 14 বছর বয়সে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করলেন এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান শক্তিকে নির্মূল করলেন। প্রায় 50 বৎসর রাজত্বকালের মধ্যে 45 বছর পর্যন্ত রাজ্য বিস্তারের প্রচেষ্টা থেকে কখনো তিনি অবসর নেননি। গোদাবরী নদী পর্যন্ত সমস্ত উত্তর পশ্চিম এবং পূর্ব ও মধ্য ভারতের অধীশ্বর তিনি হয়েছিলেন। শাসন কর্তৃত্ব নিরঙ্কুশভাবে নিজের হাতে গ্রহণ করতে সিংহাসন লাভের পরে আকবরের আরও 2 বছর সময় লেগেছিল। 20 বছর বয়সে তাঁর দিগ্বিজয় আরম্ভ। প্রথম আঘাত রাজবাহাদুরের পরাজয় এবং মান্ডুর পতন। মালবের মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্তি। মালব জয়ের কিছুদিন পরেই আকবরের দৃষ্টি পড়ল গন্ডোয়ানার ওপরে। 52 গড়ের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ গৌড় নৃপতি বীর কেশরী সংগ্রাম শাহ তখন আর নেই, কিন্তু পুত্র দলপতি শাহও নেই। সিঙ্গরগড় রাজধানীতে বসে যোগ্যতার সঙ্গে গড়া মান্ডালার রাজ্যভার বহন করেছেন দলপতি শাহের বিধবা রানী দুর্গাবতী। দুর্গাবতী মাত্র 4 বৎসর স্বামী সৌভাগ্য সুখ লাভ করেছিলেন। অকাল বিধবার সন্তান ভাবী রাজা বীর নারায়ণ নববালক মাত্র। গন্ডোয়ানা তখন পূর্ব নর্মদা অঞ্চলের শ্রেষ্ঠ অমুসলমান রাজ্য। রাজ্যের সমৃদ্ধির সেই রাজবংশের ঐশ্বর্যের কোনো তুলনা নেই। সংগ্রাম শাহ তার 50 বৎসরের সুদীর্ঘ রাজত্বে অতুলনীয় কীর্তি স্থাপন করে গেছেন। তিনি শুধু 52টা গড়ই প্রতিষ্ঠা করে যাননি,
প্রতিটা গড়কে কেন্দ্র করে গভীর অরণ্য অঞ্চলে সুমহান সভ্যতা সৃষ্টি করে গেছেন। আর প্রতিটা গড়ের ধারে ধারে তিনি অসংখ্য গ্রাম বানিয়েছেন। প্রতিটা গ্রামে হিন্দুর পাশাপাশি গৌড়ের শান্তিপূর্ণ বসতি। প্রজারা অরণ্যকে পরাজিত করে প্রসন্ন করে কৃষিক্ষেত্র তারপরে সম্পন্ন শিল্পের সৃষ্টি করেছে। আর রাজার দৃষ্টিতে উন্নততর হিন্দু এবং অনুন্নত অধিবাসী গৌড়দের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ের মধ্যে সংস্কৃতির সুস্থ আদান প্রদান। সংগ্রাম শাহ নিজের নামে সুবর্ণ মুদ্রারও প্রচলন করেছেন, যাতে হিন্দি এবং তেলঙ্গি উভয় ভাষাতেই তার নাম খোদিত হয়। তো গত 300 বছর ধরে নর্মদা তীরের অধিবাসীদের সঙ্গে গোদাবরী অঞ্চলের আদিবাসীদের যে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয়েছে তা সমন্বয়ের পূর্ণতা লাভ করেছে। আর এই পূর্ণতার প্রতীক শঙ্কর, আর্য দাবির মহাভারতবাসীর যিনি মহামহেশ্বর। এহেন সমৃদ্ধশালী রাজ্যের অধিকর্ত্রীর এক নারী মাত্র, নাবালক পুত্রের অছি মাত্র। লোলুপ হল সাম্রাজ্য পিপাসু মুঘল দিল্লীশ্বরের মন। কূটকৌশলের পথে সেই লোলুপতাকে তিনি পরিচালিত করলেন। গন্ডোয়ানাতে এলো দিল্লীশ্বরের দূত। রানী দুর্গাবতীর সকাশে কুটিল বিনয়ে দূত নিবেদন করল যে, রানী, আমার প্রভু দিল্লি সম্রাট আকবরের কাছে সংবাদ পৌঁছেছে যে আপনার একটি অতি আশ্চর্য শ্বেত হস্তি আছে। যেমন হস্তি সারা ভূভারতেই, এরকম হস্তি কিন্তু বিরল। আমার প্রভু শাহেনশাহ সেই হস্তিটি আপনার কাছে যাচা করেছেন। দুর্গাবতী বুঝলেন যে আকবরের এই শ্বেত হস্তি প্রার্থনা বর্ষতা দাবির নামান্তর। মোগল দূতকে তিনি প্রত্যাখ্যান করে ফিরিয়েও দিলেন। কিছুদিন পরে আকবরের দূত আবার রানী দুর্গাবতীর দর্শন প্রার্থী হয়ে এলো। এবার শুধু প্রার্থী হয়ে নয়, এলো রানীর জন্য এক মহামূল্যবান বহুমূল্য উপহার সঙ্গে স্বর্ণ নির্মিত এক চরকা সে রানীর সামনে রাখল। বলে, আমার প্রভু শাহেনশাহ আকবর আপনার জন্য এই উপহার পাঠিয়েছেন, গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। এই বিচিত্র উপহারের নিগুড়ার্থ উপলব্ধি করতে রানীর দেরি হলো না। এই উপহারে সুনিপুণ ইঙ্গিতে আকবর তাকে কঠোর অপমান করেছেন। তবে স্ত্রীলোকের কাজ রাজত্ব পরিচালনা নয়, অন্দরমহলে বসে চরকা চালনা। এই অপমানের প্রত্যুত্তর দিতে জানেন তীক্ষ্ণবুদ্ধি শালিনী রানী দুর্গাবতী। মুখে হাসি ফুটিয়ে দূতের হাত থেকে আকবরের উপহার গ্রহণ করলেন। বললেন, তোমার প্রভুকে আমার ধন্যবাদ দিও। তাকে একটি উপহার আমিও দিতে চাই, সেটি তুমি নিয়ে যাবে। আকবরের কাছে রানী দুর্গাবতী উপহার পাঠালেন কাঠের একটি তকলি, যা উরুতে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে পুরুষরা মোটা সুতো কাটে। সেই উপহারের মাধ্যমে উত্তর দিলেন, আমি যদি নারী হয়ে সোনার চরকা কাটি, তোমার ক্ষমতা পুরুষ হয়ে মাত্র কেটো তকলি কাটার। দুর্গাবতীর উপহারের মানে বুঝতে আকবরেরও অসুবিধে হলো না। তিনি যথাবিহিত নির্দেশ দিলেন যে তাঁর অধীনস্থ করামানিকপুরের শাসনকর্তা আসফ খাঁর নেতৃত্বে মুঘল সৈন্য গন্ডোয়ানা আক্রমণ করলেও সাল তখন 1564 খ্রিস্টাব্দ। 6,000 অশ্বারোহী এবং 12,000 পদাতিক সৈন্য নিয়ে আসফ খাঁ সিঙ্গরগড় অবরোধ করতে এলেন। রানী দুর্গাবতী তো এই প্রচণ্ড আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না। তাছাড়া তার সৈন্যরাও অভিযাত্রী রণকৌশলে শিক্ষিত নয়। তো সেই দলে অশ্বারোহী নেই, তীরধনুক তরোয়াল বল্লম তাদের অস্ত্র। তো মুঘল বাহিনীর সঙ্গে দ্রুতগামী অশ্বারোহীর দল, তাছাড়া প্রধান শক্তি তার আগ্নেয়াস্ত্র, কামান, তোপখানা ইত্যাদি। তো রানী দুর্গাবতী বুঝলেন যে সুবিপুল মোগল যে সৈন্য যদি একবার গড় অবরোধ করতে পারে, তাহলে সেই অবরোধকে কিছুতেই ভাঙা যাবে না। গড়ের আশুপতন অনিবার্য। খাঁচায় পোড়া সিংহের অশক্ত সেই মৃত্যুর মতন তো রানী সিঙ্গরগড় পরিত্যাগ করে পার্বত্য অরণ্য পথে গড়হার দিকে যাত্রা করলেন। শত্রু সৈন্য তাকে অনুসরণ করে ছুটল। গড়হা এবং মান্দালার মাঝামাঝি এক পার্বত্য খাদের ধারে এক উপযুক্ত স্থান বেছে নিলেন। সেখানে সৈন্য স্থাপন করলেন রানী এবং সেখান থেকে অনুসরণকারী মুঘল সৈন্যদের ওপরে অতর্কিত আঘাত হানলেন। তো মুঘল বাহিনী পিছু পিছু তাদের কামান এবং তোপখানা তখনও সেখানে কিন্তু এসে পৌঁছতে পারেনি। অস্ত্রবলে দুই দলই সমান। তো সমস্ত দিন প্রচণ্ড যুদ্ধের পর মুঘল সৈন্য পিছু হটল। দিনান্তে গন্ডোয়ানার ক্লান্ত সৈন্যদল আনন্দ আশ্বাসে যুদ্ধ ক্ষান্ত করে বিশ্রাম নিল। পরদিন আবার শত্রুপক্ষ তেড়ে এলো। তাদের কামানও এসে পৌঁছেছে। এক সাংঘাতিক যুদ্ধ।
মারণাস্ত্র, যার কাছে ঢাল তরোয়াল তীর বলমের কোনো ক্ষমতা কিছুই ছিল না। তো মুঘল কামান থেকে মুহুর্মুহু গোলা ছুটতে লাগলো। সেই গোলায় আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল রানীর সৈন্যদল। তো দূর থেকে প্রচণ্ড গোলাবর্ষণের পরে মুঘল সৈন্য মার মার করে এগিয়ে এলো, আর পিছু হারবার কোনো উপায় নেই। পিছনে এক শীর্ণ পার্বত্য নদী ছিল। ভাগ্যের এমনই অভিশাপ যে গত রাত্রে হঠাৎ বন্যায় সেই নদী ভীমা ভয়ঙ্করী রূপ ধারণ করেছে। তাকে অতিক্রম করে পশ্চাৎ অপসারণ করা অসাধ্য। তো রানী দুর্গাবতী বুঝলেন যে আজকের এই যুদ্ধই শেষ যুদ্ধ, হয় জয় আর না হলে চরম সর্বনাশ। তো মুঘল গোলার আঘাতে আঘাতে জয়লাভের আশা চূর্ণ বিচূর্ণ হয়েছে। অকুত ভয় এবার সেই চরম সর্বনাশের মুখোমুখি দাঁড়াতে হবে। তাই দাঁড়ালেন বীরঙ্গনা রানী দুর্গাবতী। তিনি হস্তিপৃষ্ঠে আরোহণ করে নিজেকে রণক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করতে লাগলেন, আর তার অবশিষ্ট সৈন্যদল রানীর নেতৃত্বে সঙ্গবদ্ধ হয়ে মুঘল সেনাদের প্রতিরোধ করতে লাগলো। তো যুবরাজ বীর নারায়ণ নিহত হয়েছেন, এই সংবাদ কানে এলো দুর্গাবতীর। সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে পার্বত্য সুরি পথে পালাতে লাগলো। কামান পড়িয়ে মুঘল গোলন্দাজরা তোপ দাগতে লাগলো, আর সেই পলায়ন সৈন্যদের ওপরই। দুর্গাবতী দেখলেন যে আর আশা নেই। পুত্র বীর নারায়ণও যুদ্ধক্ষেত্রে সদ্গতি লাভ করেছেন, কিন্তু তার সদ্গতি কোথায়? তার সঙ্গে মৃত্যুর আঘাত তো এখনও লাগেনি। মুঘল সৈন্যরা কি তাকে বন্দি করে ধরে নিয়ে যাবে? বিজেতা বিধর্মী আকবরের সকাশে শত্রু কারাগারে শৃঙ্খলিতা বন্দিনীর জীবন কি তার চরম ভাগ্য? মাহুতের হাত থেকে ক্ষিপ্র বেগে হাতির অঙ্কুশটা ছিঁড়িয়ে নিলেন, আর তারপর সেই অঙ্কুশ দিয়ে সবলে আপন গলদেশ বিদ্ধ করলেন রানী দুর্গাবতী। আকবর গন্ডোয়ানা রাজ্যকে সম্পূর্ণভাবে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি। গড়হা মান্দালার প্রধান 10টি গড় অধিকার করে বাকি গড়গুলোর মালিকানা তিনি ছেড়ে দিলেন দলপতি শাহের ভাই চন্দ্র শাহের হাতে। তো গড়হা মান্দালার গৌড় রাজবংশের আয়ুষ্কাল শেষ হতে আরও 200 বছর বাকি ছিল, আর এই 200 বছর ধীরে ধীরে প্রদীপের তেল ফোরবার ইতিহাস। ভাইয়ে ভাইয়ে পিতা পুত্রে আত্মীয় আত্মীয় স্বার্থবিরোধ এবং আত্মঘাতী অন্তবিদ্রোহের কাহিনীতে এই 2 শতাব্দীর ইতিহাস কলঙ্কিত। ঘরোয়া লড়াইয়ের মধ্যে বিভীষণ বহিঃশক্তির সাহায্য নিয়েছে, আর গড়ের পর গড় উপর ঢোকান দিয়ে নিজের শক্তিকে নির্লজ্জভাবে হ্রাস করেছে। শিলালিপি অনুসারে গড়হা মান্দালায় যে রাজবংশ তা হচ্ছে ক্ষত্রিয়। জনগণের স্মৃতিতে কিন্তু অন্য কিংবদন্তি, ভিন্ন কাহিনী। কিংবদন্তিতে এক কুমারী গৌড় কন্যাকে দেখে অরণ্যের নাগদেব বিমোহিত হন, আর নরদেহ ধারণ করে সেই কন্যাকে তিনি গ্রহণ করেন। নাগের ঔরসে গৌড় কন্যার যে পুত্র সন্তান হয়, পিতৃ আশীর্বাদে সে রাজ্য স্থাপন করে। তো গড়হা মান্দালা রাজবংশের ধমনীতে গৌড় রক্ত প্রবাহিত হয়েছে। তা পরবর্তীকালের রাজারা কিন্তু ভুলতে চেয়েছিলেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আদিবাসী রাজশক্তির সঙ্গে হিন্দু ব্রাহ্মণ্য ধারার সংস্কৃতির সমন্বয়ে এটাই স্বাভাবিক ফল। তো এইভাবে তিনি বলতে বলতে তারপরে একটা জায়গায় এসে বলছেন যে দেবাদিদেব শিব যখন আর্য ত্রিমূর্তির মহেশ্বর হয়েছেন, তখন আদিবাসী রাজশক্তি ক্ষত্রিয় মহিমায় ভূষিত হবে। এতে এমন আশ্চর্য আর কি আছে? ভারতবর্ষের সংস্কৃতির সমন্বয় এটাই তো স্বাভাবিক রূপ। এই সমন্বয় শুধু রাজায় রাজায় ঘটেনি, সাধারণ লোকসমাজেও যুগে যুগে ঘটেছে। গৌড় রাজারা হিন্দু এবং গৌড় প্রজাদের মধ্যে কোনো ভেদাভেদ কিন্তু রাখতেন না, উভয়কেই সমান দৃষ্টিতে দেখতেন। হিন্দু প্রজাদের তারা তো উৎখাত করেননি, গৌড় প্রজাদের দিয়ে আরণ্যভূমিকে উদ্ধার করে শত শত নতুন গ্রাম এবং জনপদ সৃষ্টি করেছেন। পাশাপাশি হিন্দু এবং গৌড় প্রজাদের পত্তন হয়েছে। উদ্যোগী, পরিশ্রমী, শান্তিপ্রিয় প্রজারা গৌড় রাজত্বকে তাদের সুবর্ণ যুগ বলে গ্রহণ করেছিলেন। আর গোদাবরী অঞ্চলের আদিম গৌড়রা এই সংস্কৃতি সমন্বয়ের আকর্ষণে কী করেছে, দলে দলে নর্মদার সমীপবর্তী হয়েছিল এবং এখানকার পর্বত অরণ্যের যে প্রাকৃতিক বাধা তা জয় করার জন্য অমিত উৎসাহে যুদ্ধও করেছিল। 7 শতাব্দী ধরে তিলে তিলে যে সভ্যতার সমন্বয় গড়ে উঠেছিল, তাতে অষ্টাদশ শতাব্দীর প্রচণ্ড আঘাত হানল মারাঠারা। আর গৌড় রাজত্বগুলিতে মারাঠারা যে কেবল ধ্বংস করেছিল তাই কিন্তু নয়, এই অঞ্চলে হিন্দু গৌড় সমস্ত অধিবাসীদের ওপর অকথ্য অত্যাচার করেছিল তারা। মান্দালা, জব্বলপুর, চান্দা, ছিন্দোয়ারা অঞ্চলে যে সমস্ত আরণ্য পার্বত্য অঞ্চল গৌড় রাজারা উদ্ধার করেছিলেন, সেগুলো তারা শ্মশান করে দিয়েছিল। আদিবাসীরা দলে দলে পালিয়ে গিয়েছিল পাহাড়ের খাদে।
জঙ্গলের গভীরে, ফিরে গিয়েছিল তাদের আরণ্যক জীবনযাত্রার বর্বরতায়। আর তারপর ইংরেজ অধিকার আর তাদের চতুর সাম্রাজ্যবাদী নীতি, আদিবাসীদের আরণ্যক বলিষ্ঠতা যেন সাধারণ গণজীবনে সঞ্চারিত না হয়ে যায়। আবার পরাধীন জাতির স্বাধিকার বোধের আশা আকাঙ্ক্ষা তাদের মনকে যেন কিছুতেই স্পর্শ না করে, এই নীতির নামই পলিসি অফ সেগ্রিগেশন। প্রায় 200 বছর পর, স্বাধীনতার পরে আমরা স্বাধীন হলাম। স্বাধীনতা, সংস্কৃতি, জাতীয় উন্নয়ন প্রতিটা ক্ষেত্রে আদিবাসীর গণতান্ত্রিক অধিকার আছে। আর পরাধীনতার অপরাপর দৈন্যের মতন আদিবাসীদের পশ্চাৎগতিও এই জাতির কলঙ্ক। এই কলঙ্ক মোচন জাতীয় দায়িত্ব। কুচ্ছটিকার ঘন আবরণের মধ্যে নর্মদা তীরে একলা দাঁড়িয়েছিলাম। ধীরে ধীরে ছায়ান্ধকার কাটছে, নদী তীরে প্রাণের সারা জাগছে। রাজঘাটের ধারে বাঁশের খুঁটিতে বাঁধা কয়েকটা জাল, একজন জেলে বসে সেই জালগুলো গোটাতে লাগলো। আর ঘাটের সামনের জলে শীতের স্বর ভাসছে। সেই শীতলতা উপেক্ষা করেই কয়েকজন ঘাটে নামলো, আর অদূরে মাঝ নদীতে কয়েকটা ভাসমান নৌকার রেখা ফুটে উঠল। তো এরপর কী হলো সেটা এর পরের পাঠে পাঠ করে শোনাবো। আর রোজকার মতন শিব ও সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবোহম শিবোহম শিবস্বরূপোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম নিত্যোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম।